আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে আমরা কথা বলব একটি পোস্ট নিয়ে। ফেসবুকে এক ভাই একটি পোস্ট দিয়েছিলেন। যেখানে আ টাইপ 2 ডায়াবেটিক রোগীদের কি রকম খাদ্যাভ্যাস হওয়া উচিত, তাদের জীবনধারাটা কেমন হওয়া উচিত, সে সম্পর্কে তিনি কিছু তথ্য শেয়ার করেছেন। তো সেই তথ্যে মানে এই তথ্য যে তিনি একলাই শেয়ার করছেন তাও নয় অবশ্য। এরকম তথ্য আমি হরহামেশাই দেখি। তো সেজন্যে অ্যাম আ উম এই তথ্যগুলোকে খানিকটা পর্যালোচনা করার সিদ্ধান্ত নিই। যে যদি আ এই পর্যালোচনা আপনাদেরকে খানিকটা হয়তো যদি পথ দেখাতে সক্ষম হয়। তো চলুন তাহলে পোস্টে যাই। ডায়াবেটিস পেশেন্ট অফ বাংলাদেশ নামে একটি গ্রুপ রয়েছে যেখানে আমিও একজন সদস্য। সেখানে বিভিন্ন লোকজন মাঝে, মাঝে বিভিন্ন রকমের প্রশ্ন করেন এবং সেখানে অন্যরা জবাব দিয়ে সাহায্য করার চেষ্টা করেন। তো এরকম একটি গ্রুপের মধ্যে আমি সদস্য। সেখানে ডায়াবেটিক ফুড কেয়ার নামে আ একটি প্রোফাইল থেকে এই পোস্টটি দেয়া হয়েছে। পোস্টে ডায়াবেটিস রোগীর খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত এই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো তথ্যটা পড়ে আমার মনে হলো যে এটার অদ্যোপান্ত পুরোটাই আসলে ভুল। তো আম পরবর্তীতে আমি এটা নিয়ে যখন কমেন্ট করি যে এগুলো হচ্ছে বাজে কথা, তখন সেই ভাই যিনি পোস্ট করেছেন তিনি জানতে চান যে আপনি এর মধ্যে আসলে ভুলটা কি পাচ্ছেন আমাকে বুঝিয়ে বলুন। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য খানিকটা সেটাও যে ভুলগুলো কোথায় এগুলো খানিকটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া যাতে করে অন্য যারাও এইরকম তথ্য প্রচার করছেন তারা যেন ভুলগুলো ধরতে পারেন। তো ডায়াবেটিস রোগীর খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? প্রশ্নটা যেহেতু উচিতের, সুতরাং এই জবাবের কোনোখানেই অ্যাম করতেই হবে বা আ এই রকমের ভাবে মানে আবশ্যকতা নির্দেশ করে কোনো কথা বলা ঠিক হবে না। যদিও এই পোস্ট যিনি লিখেছেন, আ এই ভাই যে লিখেছেন তা বলতে পারছি না কারণ এটা কপি করাও হতে পারে। তো যিনি লিখেছেন তার আচরণটা বা তিনি আসলে পুরো পোস্টের মধ্যে শুরু যদিও করেছেন উচিত দিয়ে, তারপরে খানিকটা আমাদেরকে কি করতেই হবে এই রকমের একটি টোন মানে মনোভাব ব্যবহার করে লেখাটি লিখেছেন। যেটা শুরুতেই আমার কাছে ভুল মনে হয়েছে। তো আপনারাও এরপরে যে কথাগুলো বলব আমি সেগুলোকে আ উচিত এই অর্থে ধরে নেবেন। এগুলো করতেই হবে এরকম অর্থে নয়। তো তিনি লিখেছেন, "টাইপ 2 ডায়াবেটিস হলেই যে আপনাকে নির্দিষ্ট কিছু খাবার খাওয়া একেবারে ছেড়ে দিতে হবে তা নয়। আপনি বিভিন্ন রকমের খাবার খেতে পারবেন। তবে কিছু খাবার অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে।" তো এই কথার মধ্যে ভুল আবার কি হলো? দুটো ভুল। একটা হচ্ছে যে কিছু নির্দিষ্ট খাবার আপনাকে ছেড়ে দিতে হবে এই কথাটিকে ভুল দাবি করা, এটা একটা ভুল। কারণ যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে সবথেকে ভালো হবে যদি আপনি কিছু বিশেষ খাবার খাওয়া একেবারেই বন্ধ করে দেন। চিরকালের জন্যই বন্ধ করে দেন। তাহলে আপনার উপকার হবে। তো অ্যাম কিন্তু যদি কেউ বলেন যে, "না আমি খাওয়া কমিয়ে দেব," সেটা আপনার সিদ্ধান্ত। কিন্তু সবথেকে ভালো হবে যদি আপনি এই খাবারগুলো একেবারেই খাওয়া ছেড়ে দেন। তো তাহলে গেল সেই ১ম কথাটা। এরপরে ২য় কথা হচ্ছে আপনি বিভিন্ন রকমের খাবার খেতে পারবেন। তবে কিছু খাবার অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে। এটা আরেকটা ঝামেলা। কারণ পরিমিত পরিমাণটা আসলে কি পরিমাণ? পরিমিত পরিমাণ শব্দটি শুনে বা যারা বলেন তারা খানিকটা যেন ধরে নেন সবাই এটা বুঝবে। কিন্তু এটা ব্যক্তির মানে ব্যক্তি থেকে ব্যক্তিতে এত আম যে পরিবর্তন হবে যে পরিমিত শব্দের কোনো আম যে নির্ভরযোগ্য অর্থ আসলে আমাদের কারো কাছে নেই। পরিমিত আমি ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার মানুষ, আমার জন্য একরকম হবে। আবার অন্য আরেকজন যিনি আমার থেকে লম্বা, তার জন্য হয়তো ভিন্ন রকম হবে। কিন্তু আমরা তো কোনো মানে এটাকে মাপার জন্যে এটাকে আমার দেহের জন্যে ঠিক পরিমিত শব্দের অর্থ আসলে কতটা মাংস আমার জন্যে খাওয়াটা পরিমিত, সেই তথ্য আমাদের হাতে পরিষ্কারভাবে নেই। কোনো গবেষণা থেকে এত আম নিখুঁতভাবে গবেষণা করে তথ্যগুলো এখনো বার করা হয়নি। তারপরে আ পরিমিতর মধ্যে আরো অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। যে আমি খাবারটাকে কিভাবে খাবো? বলে দেয়া হলো যে আমি ১০০ গ্রাম ভাত খেতে পারি। আচ্ছা ভাতটাকে আমি কিভাবে খাবো? ভাতের সঙ্গে আর কি যোগ করব বা বিয়োগ করব? এটাকে কোন সময়ে খাবো? কতক্ষণ সময় ধরে খাবো? এরকমের অনেকগুলো প্রশ্ন এই খাওয়ার সঙ্গে সম্পৃক্ত। তো সুতরাং পরিমিত শব্দটা শুনতে যদিও মনে হয় যে বেশ একটা যৌক্তিক শব্দ, এটা আসলে অত্যন্ত বিভ্রান্তিকর একটা শব্দ।
এটা ব্যবহার করে আম কোনো ডায়াবেটিক রোগী আসলে মাত্রাতিরিক্ত পরিমাণে সেই খাবারগুলোই খাচ্ছেন, যেই খাবারগুলো তাদের জন্য খাওয়া আসলে নিষিদ্ধ। কিন্তু মনে ভাবছেন, "এটা তো পরিমিত খাওয়াই। আমি তো আগে যা খেতাম তার থেকে অনেক কমিয়েছি।" তো এই রকমের বিভ্রান্তি হয়। সুতরাং এই পরিমিত খাবারের ধারণাটা একেবারেই ভুল ধারণা। কিছু মানে একই খাবার, একই ধরুন আম সবজি, গাজর। ধরুন ৫ টা জমিতে চাষ হয়েছে। ৫ টা জমিতে ৫ রকমের গাজর হয়েছে। কিন্তু আমরা তো খাচ্ছি গাজর। তো সুতরাং দেখা যাচ্ছে যে কোন জমি থেকে এই গাজরটা এসেছে, সেই জমিতে কতটা পুষ্টি ছিল মাটির মধ্যে, তার উপর ভিত্তি করে এই গাজরটার পুষ্টি থাকবে বা থাকবে না। পার্থক্য হবে। অর্থাৎ পরিমিত পরিমাণে আমি যদি প্রতিদিন একই গাজর খাই, একই খাবার গাজর খাচ্ছি কিন্তু গাজরটা একেক দিন তো একেক জমি থেকে হয়তো আসছে। তো যদি সেটা হয়, তাহলে আমার দেহের চাহিদার জন্যে পরিমিত বলে এখানে আসলে কিছু থাকলো না। তো পরিমিতের যে ধারণা, সেটা আসলে ভুল ধারণা। বরং আমাদের অ্যাম যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের দেহ আমাদেরকে যে নির্ভরযোগ্য সংকেতগুলো দেয়, সেইগুলোর উপর নির্ভর করা উচিত। যেটা সম্পর্কে একটু পরে আমি আরো বিস্তারিত একটু বলব। এক্ষেত্রে তারপরে তিনি লিখেছেন, "এক্ষেত্রে ৩ টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ।" তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি? প্রথমত হচ্ছে বৈচিত্র্যময় খাবার খাওয়া। অর্থাৎ বিভিন্ন রকমের খাবার খাওয়া। প্রতিদিন একই ধরনের খাবার না খেয়ে নানান রকমের ফলমূল, শাকসবজি ও কিছু শ্বেতসার জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন। প্রশ্ন হচ্ছে কেন? অ্যাম বৈচিত্র্যময় খাবার ব্যাপারটা সে না হয় বুঝতে পারি যে মানুষ হিসেবে আমরা বৈচিত্র্য পছন্দ করি। সেজন্যে একই খাবার প্রতিদিন না খেয়ে আমরা ভিন্ন বিভিন্ন রকমের বা একই খাবার হলেও সেটাকে ভিন্নভাবে রেঁধে তারপরে খাবার চেষ্টা করি, সে না হয় বুঝলাম। কিন্তু আ নানান রকমের ফলমূল, শাকসবজি এবং কিছু শ্বেতসার আমাদের খেতে হবে কেন? তাই এই কথাটি দেখলেই আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে এই পোস্ট যিনি লিখেছেন তিনি ডায়াবেটিস রোগটিকে পরিষ্কার বোঝেন না। ডায়াবেটিস রোগটি হচ্ছে দেহের এমন একটা অবস্থা, যেই অবস্থায় দেহ শর্করা জাতীয় খাবারকে সঠিকভাবে এর ব্যবস্থাপনা, এর ব্যবহার করতে পারে না। সুতরাং সেই অবস্থায় যদি তাকে আমরা শর্করা জাতীয় খাবার খাওয়াই, তাহলে তার জন্যে ক্ষতি। যেমন এখানে ফলমূল, এর মধ্যে প্রচুর শর্করা থাকবে। ২ রকমেরই মানে ফ্রুক্টোজ জাতীয় চিনি যেটা শরীরের জন্য খুবই খারাপ সেটাও থাকবে এবং গ্লুকোজও থাকবে। শাকসবজি তার মধ্যেও গ্লুকোজ থাকবে, ফ্রুক্টোজ হয়তো নাও থাকতে পারে, গ্লুকোজ বেশি থাকবে এবং কিছু শ্বেতসার জাতীয় খাবার যেমন ভাত, আলু, রুটি এগুলো। তো আ এই সবগুলোই হচ্ছে শর্করা। আর শর্করাই হচ্ছে বা ডায়াবেটিস রোগটি হচ্ছে এমন অসুখ যেই অসুখে শর্করার ব্যবস্থাপনা দেহে ঠিক মতন হয় না। তাহলে আমরা যে খাবার আমার দেহে সহ্য হচ্ছে না, সেই খাবারটা কেন খাবো? সেটাকে মানে বিভিন্ন রকমের সেই খাবার কেন খাবো? এখানে উদাহরণ হিসেবে তিনি বলেছেন, লাল চালের ভাত, লাল আটার রুটি এইগুলো খেলে উপকার হবে। অথচ এগুলো ডায়াবেটিক রোগীর জন্যে আসলে অত্যন্ত ক্ষতিকর। কারণ এর থেকে এটা হজম হয়ে যাওয়ার পরেই রক্তে গ্লুকোজ বাড়বে এবং সেই গ্লুকোজকেই আমার দেহ সঠিকভাবে ডায়াবেটিস হয়ে গেলে সঠিকভাবে এটার ব্যবস্থাপনা করতে পারে না। এবং রক্তে অতিরিক্ত গ্লুকোজ থাকাটা দেহের বিভিন্ন অঙ্গের জন্যে অত্যন্ত ক্ষতিকর। তো তাহলে এই, এই জিনিসগুলো খেয়ে যেই চিনিতে আমাদের ক্ষতি, যেই গ্লুকোজ বেড়ে গেলে আমাদের ক্ষতি, সেটাকে বাড়ানোর চেষ্টা করার প্রয়োজন কি? প্রয়োজন আসলে নেই। যৌক্তিকভাবে বিচার করলে প্রয়োজন আসলে নেই। সুতরাং এখানকার যে উপদেশটা সেটা ভুল। এবারে চলুন পরের উপদেশটা। এসব খাবার কমিয়ে দিন। কিছু খাবার কমিয়ে দিতে বলছেন তারা। যেমন চিনি, লবণ ও চর্বি জাতীয় খাবারের পরিমাণ একেবারেই কমিয়ে দেওয়া এবং অর্থাৎ যতটুকু না খেলেই নয় ঠিক ততটুকু খাওয়া। আবারও ভুল। চিনি না হয় খাওয়া কমালেন বুঝলাম। লবণ এবং চর্বি জাতীয় খাওয়া কেন কমাবো? আর যদি আমি সেটা কমাই, তাহলে আপনার শর্করাও খাচ্ছি পরিমিত, তারপরে চর্বি জাতীয় খাবারও খাওয়া কমিয়ে দিচ্ছি। তাহলে আমার দেহে শক্তিটা আসবে কোত্থেকে? আর চর্বি জাতীয় খাবার বিশেষ করে কমাতে হবে কেন? সেটা আরেকটা প্রশ্ন। তো অ্যাম স ইসের ডায়াবেটিক রোগীদের যদিও চিনি খাওয়া কমানোটা খুব জরুরি। লবণ ও চর্বি জাতীয় খাবার
কমানোর আসলে প্রয়োজন নেই। তবে যদি রোগী এই চিনি জাতীয় খাবার অর্থাৎ গ্লুকোজ জাতীয় খাবার ভাত, রুটি, আলু, বিভিন্ন ফলমূল এগুলো যদি বেশি খান, তাহলে তার লবণ খাওয়াটার দিকে নজর রাখতে হবে। কারণ তিনি এই খাবারগুলো বেশি খাওয়ার কারণে অথবা ঘন, ঘন খাওয়ার কারণে এগুলোর সঙ্গে তো দেহের মধ্যে কিছু লবণ ঢুকবেই। তার সঙ্গে দেহে ইনসুলিন হরমোনটা বেড়ে গেলে, যেটা এই খাবার খেলে আপনার রক্তে ইনসুলিন বাড়বে। ইনসুলিন হরমোনটা বেড়ে গেলে আমাদের দেহ লবণ বেরোনোর পথে বাধা দেয়। কিডনির মধ্যে দিয়ে লবণ বেরোতে পারে না। প্রস্রাবের সঙ্গে লবণ আমাদের দেহ থেকে বেরিয়ে যেতে পারে না। ফলে দেহের মধ্যে লবণ আটকে গিয়ে দেহে লবণাধিক্য দেখা দেয়। তো আম কিন্তু যদি আমরা শর্করা জাতীয় খাবারগুলোকে না খাই, তাহলে আবার লবণ বাড়িয়ে খেলেও দোষ নাই। কারণ আমাদের কিডনির মধ্যে দিয়ে সেই লবণটা যেটা দেহের অতিরিক্ত হয়ে গিয়েছে, সেই লবণটা দেহ থেকে বেরিয়ে যাবে। তো সুতরাং লবণ খাওয়ার ব্যাপারটা হচ্ছে এইরকম। চর্বি জাতীয় খাবারের পরিমাণ একেবারেই কমিয়ে দেওয়া অত্যন্ত ভুল কাজ। কারণ আমরা যদি মূল সমস্যাটা ডায়াবেটিস রোগে হচ্ছে শর্করা। সুতরাং শর্করাকে যদি আমরা একেবারে খাওয়া বন্ধ করে দিতে পারি সবথেকে ভালো। কিন্তু শর্করা থেকে আমরা গ্লুকোজ থেকে আমাদের দেহে শক্তি পায় একথা তো আমরা জানি। তো তাহলে শর্করা খাওয়া বন্ধ করে দিলে আমার দেহের শক্তি আসবে কোত্থেকে? সেই প্রশ্নের জবাব হচ্ছে, আমরা যদি চর্বি বাড়িয়ে খাই, তাহলে দেহ চর্বি থেকে শক্তি পাবে। মজার ব্যাপার হচ্ছে, চর্বি খেলে আমাদের রক্তে ইনসুলিন হরমোনটি বাড়ে না। তো ইনসুলিন হরমোনটি যেহেতু চর্বি খাওয়ার কারণে বাড়ে না, সেই কারণে চর্বি বা আমাদের খাওয়া চর্বিটা আমরা সঙ্গে সঙ্গেই শক্তি উৎপাদনের জন্যে ব্যবহার করা শুরু করতে পারি। যদি ইনসুলিন হরমোন বেড়ে যায়, তাহলে কিন্তু দেহ চর্বি পোড়াতে পারে না। আর চিনি খেলে সেই সমস্যাটাই হয়। চিনি খেলে প্রথমত ইনসুলিন বাড়ে। ইনসুলিন বেড়ে আপনার চর্বি ভাঙা বা পোড়ানো বন্ধ করে দেবে। তারপরে ইনসুলিনের সংকেতে চর্বি নতুন তৈরি হওয়া শুরু হবে। ফলে আপনি যে খাবার যে চিনিটুকু খাচ্ছেন, সেখান থেকে একটা বিশাল অংশ চর্বি আকারে আপনার দেহে জমা থাকবে। যাদের ওজন বেশি তাদের জন্যে এটা একটা বড় সমস্যা। অথচ আপনি যদি শুধু চর্বি খেতেন, সকালবেলায় ২ চামচ ঘি খেয়ে নিলেন বা একটা বাটারের টুকরো খেয়ে নিলেন। যদি সেরকম করতেন, তাহলে কিন্তু আপনার ইনসুলিনটা বাড়ত না। যে চর্বিটা আপনি খেলেন, এটা হজম হয়ে রক্তে প্রবেশ করার সঙ্গে, সঙ্গে দেহ এটাকে কোথায় পুড়িয়ে শক্তি তৈরি করা যায়, সেই চেষ্টা করত। তো তাহলে এই কথাটাও একেবারেই ভুল। সময় মতন খাবার খান। এটা আরেকটা উপদেশ। প্রতিদিন সকালের নাস্তা, দুপুরের ও রাতের খাবার সময় মতন খেতে হবে। কোনো বেলার খাবার যেন বাদ না পড়ে। এটাও আরেকটা ভুল উপদেশ। আমাদের মানব দেহটা যেভাবে চলে, এটাকে অনেক ক্ষেত্রে আমরা একটা গাড়ির সঙ্গেও তুলনা করতে পারি। একটা গাড়িকে আপনি কি সকাল, দুপুর, রাত ৩ বেলা করে নিয়ম করে এর ট্যাঙ্কের মধ্যে তেল ভরেন? কেউ কি ভরে? না, কেউ ভরে না। তার কারণ হচ্ছে কি? যুক্তিটা যেটা সেটা হচ্ছে যে, আমি আজকে তেল ভরবো, তারপরে তেল টাঙ্কি থেকে খরচ হতে থাকবে এবং ট্যাঙ্ক যখন একসময় গিয়ে দেখা যাবে যে খালি হতে চলেছে, তখন আবার ভরবো। কিন্তু আজকে আমার প্রতিদিন সকাল ৮ টার সময় আমাকে তেল একবার ভরতেই হবে, দুপুরে ১ টার সময় একবার ভরতেই হবে। ট্যাঙ্ক ভরা রয়েছে, তারপরেও একবার ভরতে হবে বা তার মধ্যে আরো বেশি করে ঢেলে দিতে হবে। সেটা করলে কি হবে? এই তেলগুলো বেরিয়ে বাইরে পড়ে যাবে। এই তেল ঝামেলা তৈরি করবে। অথচ এই তেলটা কিন্তু শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হতে পারত। গাড়ির মধ্যে এটা গাড়ি চালানোর জন্য এই তেলটা ব্যবহার আমরা করতে পারতাম। কিন্তু মাত্রাতিরিক্ত তেল যদি জোর করে ঢুকানোর চেষ্টা করি, তাহলে যেটা হবে সেই তেলটা উপচে পড়ে আমার গাড়ির ক্ষতি হবে, পরিবেশের ক্ষতি হবে ইত্যাদি। তো ঠিক মানবদেহের ক্ষেত্রেও ক্ষুধা না পেলে আমাদের খাওয়ার আসলে প্রয়োজন নেই। তো সেটা সকালবেলায় উঠে যদি আপনার ক্ষুধা না পায়, তাহলে সকালে খাবেন না। দুপুরে যদি ক্ষুধা না পায়, দুপুরেও খাওয়ার দরকার নেই। আর যখন ক্ষুধা পাবে, তখন খাবেন এবং তখন পেট ভরে খাবেন। আপনি চর্বি জাতীয় খাবার এবং প্রোটিন জাতীয় খাবার বেশি করে পেট ভরে খাবেন। তো আম অনেকেই এক্ষেত্রে দাবি করেন যে প্রোটিন বেশি খাওয়া তো সর্বনাশ হয়ে যাবে। প্রমাণ দেখান। প্রোটিন বেশি খেলে সর্বনাশ হয়েছে তার প্রমাণ দেখান। মানুষের উপরে এমন কোনো গবেষণা কি আছে যেখানে মানুষকে প্রোটিন খাওয়ানোর পরে দেখা গিয়েছে যে তার দেহে প্রোটিন অতিরিক্ত খাওয়ার কারণেই তার স্বাস্থ্য খারাপ হয়েছে? পরীক্ষামূলক এরকম যদি কোনো গবেষণা আপনাদের জানা থাকে তাহলে সেটাকে উপস্থাপন করেন এবং
আম তার ভিত্তিতে তখন আমরা কথা বলতে পারব। কিন্তু এখন পর্যন্ত এইরকম প্রমাণ আসলে নেই। সুতরাং এই অ্যাম যে সময় মতন আমাদের খেতেই হবে, এই ধারণাটা আসলে নির্ভরযোগ্য ধারণা নয়। ডায়াবেটিস রোগটার ক্ষেত্রে দেহের আম ডায়াবেটিস রোগটা সম্পর্কে মানে ডাক্তাররা যেভাবে এটাকে বা বিশেষজ্ঞরা যেভাবে ব্যাখ্যা করেন, সেটা হচ্ছে যে যেই কোষগুলো এই চিনিকে শুষে নেবার কথা, পেশি কোষ, যদি আমরা ঘন, ঘন এবং বেশি মাত্রায় এই শর্করা জাতীয় খাবার খাই, তাহলে দেখা যায় যে আমাদের দেহের ওই কোষগুলোর ভেতরে যথেষ্ট পরিমাণ চিনি জমেই থাকে। তো যেহেতু সেই চিনিটাই খরচ হওয়ার সময় হয়নি, খরচ হওয়ার উপায় হয়নি, সুতরাং নতুন চিনি এর ভেতরে ঢোকানোটা কঠিন হয়ে দাঁড়ায়। যেটাকেই অন্য নামে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। কারণ হচ্ছে ইনসুলিন হরমোন এসে যখন এই আম কোষের মধ্যে শক্তি হিসেবে এই চিনিটাকে প্রবেশ করানোর চেষ্টা করে, আমার কোষ কথাটাকে শোনে না। আমার কোষ পাঁটা-ধার বটিধার। তো আম ফলে আমাদের কোষ আর নতুন চিনি নিতে পারে না এবং রক্তের মধ্যে চিনি জমে থাকে এবং সেই চিনিকে সরানোর জন্যে প্যানক্রিয়াস থেকে ক্রমান্বয়ে এই ইনসুলিন হরমোনটা বেরোতেই থাকে, যেটাকেই পরে আমরা বলছি ইনসুলিন রেজিস্ট্যান্স। অতিরিক্ত ইনসুলিন দেহে থাকার কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে এবং এই অতিরিক্ত ইনসুলিন আবার আমাদেরকে মোটা হওয়ার জন্যে চমৎকারভাবে ভূমিকা রাখছে। তো তাহলে এই যে নিয়ম যে সকালে, দুপুরে, রাতে একেবারে সময় মতন খেতে হবে, না। এটার বৈজ্ঞানিক আসলে কোনো ভিত্তি নেই। কোনো বৈজ্ঞানিক পরীক্ষায়, গবেষণায় এইরকম প্রমাণিত নয় যে সময় মতো না খাওয়াতে আমাদের ক্ষতি হয়েছে বা বরং উল্টোটা যে ক্ষুধা না পেলে খাবো না, এই নীতি অনুসরণ করে কিন্তু অনেকে ডায়াবেটিস রোগ সারিয়ে ফেলতে সক্ষম হয়েছেন। তো সুতরাং এই কথাটিও সঠিক নয়। তো তারপরে তিনি এই পোস্টে লেখা হয়েছে, "আপনার যদি খাদ্যাভ্যাস পরিবর্তনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রতি সপ্তাহে একটু, একটু করে পরিবর্তন আনার চেষ্টা করুন। এভাবে পরিবর্তন আনা আপনার জন্য সহজ হবে। একেবারে সম্পূর্ণ খাদ্যাভ্যাস বদলে ফেলার চেষ্টা না করাই ভালো।" এই কথাগুলো আসলে একজনের একটা মতামত, এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। যে আপনাকে ধীরে, ধীরে কমাতে হবে। উদাহরণ হিসেবে আমি বলব প্রফেসর ডক্টর এবং ডাক্তার এই টিম নোকসের কথা। সাউথ আফ্রিকার কেপটাউন ইউনিভার্সিটির প্রফেসর ডাক্তার টিম নোকস। উনি অ্যা বহুদিন ধরে প্রায় ৩০ বছর ধরে শর্করা খাওয়া আমাদের জন্য কতটা জরুরি সেই নিয়ে বই লিখেছেন, সেই নিয়ে গবেষণা করেছেন। তিনি নিজে ছিলেন একজন অ্যাথলিট। তিনি দৌড়তেন, ম্যারাথন দৌড়তেন। সপ্তাহে তার ১ টা ২ টো ম্যারাথন না দৌড়লে ভালো লাগত না। দৌড়াতেই তার ভালো লাগে। তো তিনি সেই কাজ করতেন। তিনি বিশ্বাস করতেন যে তার যে অ্যাক্টিভিটি, তার যে সক্রিয় জীবন, এই যে এত দৌড়ান তিনি, তার দেহে ডায়াবেটিস রোগ হওয়া অসম্ভব। কিন্তু ধীরে, ধীরে তার এই দৌড়ানোর গতি কমতে থাকলো এবং একসময়ে তিনি পরীক্ষা করে দেখলেন তার রক্তে চিনির মাত্রা অস্বাভাবিকভাবেই বেশি। অর্থাৎ তিনি টাইপ 2 ডায়াবেটিক। তখন ঝাঁকুনি খেলেন যে এটা কি করে সম্ভব হলো? আমি আমার থিওরি যদি সঠিক হয়, আমার যে ধারণা আমি যে কার্বোহাইড্রেট সম্পর্কে যা এতদিন শিখেছি বা গবেষণার মধ্যে যেই রকমভাবে গবেষণার তথ্যকে বোঝার চেষ্টা করেছি, সেটা যদি সঠিক হয়, তাহলে তো আমার টাইপ 2 ডায়াবেটিস জীবনে হওয়ার কথা না। অথচ আমার হয়ে গিয়েছে। এটা কি করে সম্ভব হলো? তখনই তিনি আবার ডাক্তার এরিক ওয়েস্টম্যান, প্রফেসর স্টিভ ফিনি এবং প্রফেসর জেফ ভলেকের লেখা একটি বই তার নজরে পড়ে এবং সেই বইটি তিনি পড়তে শুরু করেন। সেই বইটি পড়ে সেখানে যে প্রমাণগুলো দেয়া ছিল, যে দলিলগুলো দেয়া ছিল, সেইগুলোকে বিবেচনা করে তিনি ঠিক করেন যে তার ৩০ বছর ধরে তিনি যেই শিক্ষা দিচ্ছিলেন, যেই গবেষণাগুলো করেছেন বা যেই মনোভাব নিয়ে তিনি চলছিলেন, সেই মনোভাবটা ভুল এবং সেইদিন দুপুর থেকেই তিনি শর্করা জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দিলেন। মাত্র ২ ঘন্টা এই বইটা পড়ে তিনি ঠিক করলেন যে শর্করা খাওয়ার আসলে কোনো যৌক্তিক কারণ নেই এবং তিনি এই শর্করা খাওয়া সেইদিন থেকে বন্ধ করে দিয়েছেন। এখনো তিনি শর্করা জাতীয় খাবার আর খান না। তো তাহলে তাতে কি তার স্বাস্থ্যের ক্ষতি হয়েছে? না। স্বাস্থ্যের বরং উন্নতি হয়েছে। তো পরিবর্তন আপনি চাইলে চট করেই করতে পারেন। আর যারা আম টাইপ 2 ডায়াবেটিস বহুদিন ধরে এই অসুখে ভুগছেন, তাদের
ওই যে ধীরে, ধীরে আস্তে, আস্তে এইভাবে সেইভাবে ওইভাবে করার থেকে বরং চট করে করাটাই সহজ বেশি। অবশ্যই যারা ইনসুলিন ইনজেকশন নেন অথবা কোনো ঔষধ ব্যবহার করেন তারা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া, সহায়তা ছাড়া চট করে এগুলো করবেন না, পরিবর্তন করবেন না। কারণ তাতে আপনার মৃত্যুর ঝুঁকিও রয়েছে। সুতরাং সেটা করা চলবে না। তো আম তো যাই হোক এই ছিল আম এই সম্পর্কে এই পোস্টের মধ্যে যে ভুল যেগুলো আমি দেখতে পেয়েছি তার পর্যালোচনা। তো টাইপ 2 ডায়াবেটিস রোগটি আসলে সারিয়ে ফেলা যায় এমন একটি রোগ। সারিয়ে ফেলা যায় শব্দটি বললেই এই গ্রুপের মধ্যে এক ভাই আছেন তিনি আমাকে আবার মনে করিয়ে দেবেন যে সারিয়ে ফেলা শব্দটা ব্যবহার করা যাবে না। কারণ ডায়াবেটিস একবার হলে কখনো কিওর হয় না। সত্য কথা, সেটা কথা ঠিক। কিন্তু ডায়াবেটিস রোগটাকে আমি যেভাবে দেখি, সেই ভাবটাতে আসলে সারিয়ে ফেলা শব্দটা সাধারণ অর্থে ব্যবহার করা যায়। যেমন যেটাকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আপনি ৩ দিন পানি যদি না খান, তাহলে আপনার দেহে পানি শূন্যতা দেখা দেবে। তাই না? তো এরপরে আপনি যদি এবার পানি খান, তাহলে পানি শূন্যতা সেরে যাবে। টাইপ 2 ডায়াবেটিসটাও হচ্ছে সেরকম যে আপনি যদি একটা বিশেষ রকমের খাদ্য অভ্যাস, বিশেষ ধরনের খাবার ঘন, ঘন দীর্ঘদিন ধরে বেশি, বেশি করে খান, তাহলে আপনার টাইপ 2 ডায়াবেটিসটা হয়ে যাবে। তো এরপরে আপনি যদি এই খাবারগুলোকে খাওয়া বন্ধ করে দেন, তাহলে আপনার দেহটা আবার ধীরে, ধীরে এই খাবারগুলোর প্রতি যে তার আম যে সহনশীলতা হারিয়ে ফেলেছিল, সেটাকে আবার খানিকটা ফিরে পাবে। আপনার আ ডায়াবেটিস পরিমাপ করার জন্য যে বিষয়টাকে আমরা ব্যবহার করি, যেমন রক্তে কতটা চিনি রয়েছে, চিনির মাত্রা থাকবে স্বাভাবিক। ফলে তখন আমি আপনাকে ডায়াবেটিস সেরে গিয়েছে এইভাবেই বলব। তবে তার অর্থ এই না যে ভবিষ্যতে আপনি আবার যদি যেই খাবারগুলো খেলে ডায়াবেটিস হয়, সেগুলো খেলেও কিছু হবে না। অনেকে এরকম তুলনা করেন যে, "আমি ১০ বছর বয়সে যখন খেতাম তখন তো হতো না।" তো হ্যাঁ, সেই তর্ক করা যেতে পারে কিন্তু যার ডায়াবেটিস রোগ হয়ে গিয়েছে, তিনি যদি ডায়াবেটিস মুক্ত হতে পারেন, ডায়াবেটিস মুক্ত থাকতে পারেন, তার জন্যে সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আমি এই খাবারগুলো খাওয়া বন্ধ করলে আমার ডায়াবেটিস সেরে উঠবে। এরপরে আমি এই খাবারগুলোকে আবার খেলে আমার ডায়াবেটিসটা আবার ফিরে আসবে। তাহলে খেয়ে লাভ কি? বা এই পরিবর্তন করে লাভ কি? যদি এইরকম মানসিকতা আপনার হয়, তাহলে আপনাকে আমি আসলে বোঝাতে পারব না। আপনি আপনার মতন করে করুন। আ আপনার দেহই আপনার প্রশ্নের জবাব দেবে। কিন্তু অন্য যারা, যারা বুঝতে পারছেন যে আ পরিবর্তনের মাধ্যমে যদি একটা অসুখকে আমরা সারিয়ে রাখতে পারি, ফেলতে পারি এবং সেই পরিবর্তনটা ধরে রাখলে যদি অসুখটাকেও আমরা এই ফিরে আসা থেকে প্রতিরোধ করতে পারি, তাহলে এই প্রচেষ্টাটা আসলে করার উপযুক্ত একটা প্রচেষ্টা। তাই না? তো যাই হোক আজকে এ পর্যন্তই। আম পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই আশা রেখে বিদায় নেব। আ ভালো লাগলে লাইক করবেন, আ শেয়ার করবেন। আর আমাকে যদি ফলো করেন তাহলেও ভবিষ্যতে এই রকমের আরো ভিডিও পাবেন আশা করি। আজকে এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।